কমলা দেবীর বৌমা প্রিয়া 7 মাসের অন্তঃসত্ত্বা। আর এই বিষয় নিয়ে প্রিয়া যতটা না খুশি তার থেকে বেশি খুশি শাশুড়ি মা। কারণ এখন বৌমার 7 মাসের সাধের অনুষ্ঠান হবে, আর সেই সাধের অনুষ্ঠানই শাশুড়ি মা নিজের নাচের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাবে। কারণ কমলা দেবী নাচতে ভীষণই পছন্দ করে। কি ব্যাপার বৌমা, 7 মাস হলো তুমি অন্তঃসত্ত্বা হয়েছ, কিন্তু তোমার সাধের অনুষ্ঠান নিয়ে কোনো পরিকল্পনা নেই কেন? এটা কিন্তু ঠিক নয়। আমি আমার নাতি নাতনির জন্য অনেক বড় সাধের অনুষ্ঠান করতে চাই। কমলা দেবীর কথা শুনে প্রিয়া মনে মনে খুবই খুশি হয়, কিন্তু প্রিয়া এখনো পর্যন্ত শাশুড়ি মায়ের উদ্দেশ্য বুঝতে পারে না। তাই সে এবার শাশুড়ি মায়ের সঙ্গে সাধের অনুষ্ঠানের পরিকল্পনা করতে শুরু করে। হ্যাঁ মা, 7 মাসের সাধের অনুষ্ঠান নিয়ে আমারও ভীষণ এক্সাইটমেন্ট আছে। তাই আপনি আর আপনার ছেলে দিন ঠিক করুন, সেই দিনই সাধের অনুষ্ঠান পালন হবে। বৌমার কথা শুনে শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই সে তখনই নিজের ছেলের সঙ্গে সাধের অনুষ্ঠানের দিন ঠিক করে ফেলে। সাধের অনুষ্ঠানে কি খাওয়া দাওয়া হবে আর কাদের কাদের সেই সাধের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হবে তা নিয়ে শাশুড়ি মা একটা লিস্ট তৈরি করে ফেলে। বৌমা, আমি ভাবছি তোমার সাধের অনুষ্ঠানে আমি একটা মেহেন্দি আর সঙ্গীতের আয়োজন করব। সেই অনুষ্ঠানে তুমি মেহেন্দি পরবে আর সঙ্গীতে আমি নাচানাচি করব। শাশুড়ি মায়ের কথা শুনে বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে বিয়ের সময় এরকম মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠানের কথা শুনেছে, কিন্তু সাধের অনুষ্ঠানে যে এরকম মেহেন্দি এবং সঙ্গীতের আয়োজন করা হয় সেটা প্রিয়া ভাবতে পর্যন্ত পারে না। আর সেই অনুষ্ঠানে শাশুড়ি মা নাচবে, এর থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। মানে আমার সাধের অনুষ্ঠানে মেহেন্দি আর সঙ্গীত হবে, আর সেই অনুষ্ঠানে আপনি নাচানাচি করবেন? এটা কি করে হতে পারে? আপনার কোনো বয়সের গাছ পাথর নেই? এই বয়সে আপনি সবার সামনে নির্লজ্জদের মতো নাচানাচি করবেন? নাচার ক্ষেত্রে আবার লজ্জার কি আছে? তুমি কি ভাবছো আমি কি শুধু আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য তোমার সাধের অনুষ্ঠানের আয়োজন করছি? আমার আসল উদ্দেশ্য হলো সবাইকে আমার নিজের নাচ প্রদর্শন করা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়, যার ফলে প্রিয়া এবং তার স্বামী দুজনেই প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। কারণ তাদের মা যদি এখন এরকম বাড়ির অনুষ্ঠানে নাচানাচি করে তাহলে লজ্জায় তাদের মাথা কাটা যাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর কমলা দেবী অনুষ্ঠানে নাচ করার জন্য গান সিলেক্ট করে রাখে। এমনকি সেই গানে নাচের জন্য প্র্যাকটিস করতেও শুরু করে দেয়। শাশুড়ি মাকে এরকম প্রত্যেকদিন নাচ প্র্যাকটিস করতে দেখে প্রিয়া মনে মনে প্রচন্ড পরিমাণে ভয় পায়। মা, আমার শাশুড়ি মা পাগল হয়ে গেছে জানো। 2 দিন পর আমার সাধের অনুষ্ঠান, আর আমার বর একা একা অনুষ্ঠানের আয়োজন করছে। ওদিকে শাশুড়ি মা ঘরে নাচের প্র্যাকটিস করছে। উনি নাকি আমার সাধের অনুষ্ঠানের দিন সবার সামনে নাচ করবেন। মানে তোর শাশুড়ি মায়ের ঢং দেখলে আমি আর বাঁচি না। এখন নাতি নাতনিকে মানুষ করার বয়সে উনি তোর সাধের অনুষ্ঠানে নাচানাচি করবে? এটা হতেই পারে না। তুই বরঞ্চ একটা কাজ কর। কি কাজ করি বলো তো মা? কি করি বলো তো মা? আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই শুনে পারমিতা দেবী তার মেয়েকে বুদ্ধি দিতে শুরু করে, আর সেই বুদ্ধি শুনে প্রিয়ারও ভীষণ পরিমাণে ভালো লাগে। তাই প্রিয়া মায়ের বুদ্ধি মতো কাজ করতে শুরু করে, যাতে শাশুড়ি মায়ের এরকম নির্লজ্জদের মতো নাচানাচি আটকানো যায়। আর কমলা দেবী যখন নিজের ঘরে নাচ প্র্যাকটিস করতে ব্যস্ত থাকে, এমন সময় প্রিয়া সেখানে যায়। কি ব্যাপার বৌমা, তুমি হঠাৎ করে আমার ঘরে আসলে যে? আমি যখন নাচ করি তখন তুমি সেই নাচ একদম দেখতে চাও না, বরঞ্চ আমাকে খোরাক করো। তাহলে আজকে কি হলো তোমার? আরে মা, আপনি পরে নাচ প্র্যাকটিস করবেন। ওদিকে আপনার ছেলে আমার সাধের অনুষ্ঠানের মেনু ঠিক করতে করতে পাগল হয়ে গেছে। ও ক্যাটারিং সার্ভিসের সঙ্গে কথা বলছে, কিন্তু ওরা অনেক টাকা চাইছে। আপনি একটু গিয়ে কথা বলুন না প্লিজ। ও এই ব্যাপার, ক্যাটারিং সার্ভিস অনেক অনেক টাকা চাইছে? আসলে আমার ছেলে ভালো করে কথা বলতেই শেখেনি। ছোটবেলা থেকে তো আমি এসব কিছু দেখিয়ে আসছি। ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি, তুমি চিন্তা করো না। এই বলে কমলা দেবী নাচ প্র্যাকটিস করা ছেড়ে দিয়ে ছেলের কাছে চলে যায়, আর সেখানে গিয়ে সে আকাশকে সরিয়ে নিজেই ক্যাটারিং সার্ভিসের লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে। আর এভাবেই প্রিয়ার উদ্দেশ্য সফল হয়, কারণ প্রিয়ার মা তাকে এই বুদ্ধি দিয়েছে যে শাশুড়ি মা যাতে নাচের প্র্যাকটিস করতে না পারে, আর প্রিয়া যাতে তার শাশুড়ি মাকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখে। আর মায়ের কথা অনুযায়ী প্রিয়া আকাশের সঙ্গেও সেই বিষয়ে কথা বলে। কি ব্যাপার স্বপনদা, আপনি আমাদের বাড়িতে প্রত্যেকটা কাজ হলেই ক্যাটারিং সার্ভিসের আয়োজন করেন, আর এখন বেশি বেশি কেন টাকা চাইছেন? আমি আপনাকে সবার খাওয়া খরচ বাবদ 10,000 টাকার 1 টাকাও বেশি দেব না।
দিদি, এরকম করলে কিন্তু হয় না। এখন 10,000 টাকায় কিছুই হয় না, তাই আমি 10,000 টাকায় খাবারের ব্যবস্থা করতে পারবো না। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আপনি 10,000 টাকার কাজ করুন, দেখবেন স্বাদের দিন বাড়ির জানালা খোলা আছে, জানালার বাইরে বসে বসে আপনি ফ্রিতে আমার বৌমার স্বাদের অনুষ্ঠানে আমার নাচ দেখতে পারবেন। তাহলে দেখবেন আপনাদের কাজে মন লাগবে। কমলা দেবীর কথা শুনে স্বপনবাবু ভীষণই লজ্জিত হয়ে পড়ে। অন্যদিকে আকাশ এবং প্রিয়া দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ তারা ভাবতেই পারেনি যে কমলা দেবীকে ক্যাটারিং সার্ভিসের লোকের সঙ্গে কথা বলতে পাঠালে সে এরকম ভাবে নির্লজ্জদের মতো কথা বলতে পারে। এ কি মা, তুমি কি কথা বলছো? ছাদের অনুষ্ঠানে কোনো বেটা ছেলেকে উপস্থিত থাকতে নেই, আমি নিজেই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো না? আর তুমি বলছো তুমি ছাদের অনুষ্ঠানে নাচবে আর স্বপনবাবু জানালা দিয়ে দেখবে? এটা হতেই পারে না স্বপনবাবু। আপনি আসুন, আর আপনি সেদিনকে ভালো করে খাবারের ব্যবস্থা করবেন। আপনার যা টাকা দরকার আমি দেবো। আকাশের কথা শুনে স্বপনবাবু ভীষণ পরিমাণে খুশি হয় আর সে অর্ডার নিয়ে বাড়ি থেকে চলে যায়। এভাবেই ফুলওয়ালা থেকে শুরু করে ডেকোরেশন সবাইকে শাশুড়ি মা বৌমার স্বাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে শুরু করে, কারণ সে সবাইকে নাচ দেখাতে চায়। আর অন্যদিকে আকাশ এবং প্রিয়া দুজনেই ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। তুমি বললে যে মাকে যদি ব্যস্ত রাখি তাহলে মায়ের মাথা থেকে ছাদের দিন নাচানাচির কথা বেরিয়ে যাবে, কিন্তু এটা তো পুরো উল্টো হয়ে যাচ্ছে প্রিয়া। মা সবাইকে নিমন্ত্রণ করে বসেছে আর বলছে তার নাচ দেখতে। আমি জানি না এরকম কেন হচ্ছে। আমার মা তো বলেছিল যদি আমি এরকম ভাবে শাশুড়ি মাকে ব্যস্ত রাখি তাহলে মা নাচের কথা মাথা থেকে বের করে দেবে আর অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকবে। আমার তো শাশুড়ি মায়ের কীর্তিকলাপ দেখে শরীর খারাপ লাগছে, আমি আর পারছি না। আকাশ, তুমি বেশি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর তোমার এখন 7 মাস চলছে, তাই টেনশন নেওয়া একদম উচিত না। আমি আজকে মায়ের সাথে কথা বলবো। এই বলে আকাশ তার মায়ের ঘরে যায়। তখন কমলা দেবী গান চালিয়ে নাচানাচি করতে ব্যস্ত, আর যার ফলে আকাশ তখনই রেগে গিয়ে গান বন্ধ করে দেয়। আর কমলা দেবীর নাচ প্র্যাকটিসে অসুবিধা হওয়ায় সে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ আর মাত্র একদিন পরেই বৌমার স্বাদের অনুষ্ঠান। তোদের কি ব্যাপার বলতো? আমি যখনই নাচানাচি প্র্যাকটিস করছি তখন না হয় তুই, আর তা না হলে তোর বউ এসে আমাকে ডিস্টার্ব করছিস। আমার কিন্তু ভালো লাগছে না। আমি সবার সাথে কথা বলে টাকা পয়সা তো ঠিক করে দিলাম, এখন আবার কি চাইছিস তোরা? মা বলছি তোমার সাথে একটু কথা ছিল, সেই জন্যই এসেছি। তুমি কালকে ওই রকম নাচানাচি করবে বলে ঠিক করেছো, আর সেটা ভেবে প্রিয়ার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কালকে নাচবো আমি, আর তোর বউয়ের শরীর খারাপ করছে কেন? এসব বাড়াবাড়ি একদম করবি না। তোর বউকে আরাম করতে বল, আর কালকের অনুষ্ঠান নিয়ে চিন্তা করতে বারণ কর। আমি যখন বলেছি আমি কালকে সবাইকে নাচ দেখাবো, তার মানে আমি নাচবই। না মা, তুমি কালকে নাচতে পারবে না, ওটাই তোমাকে বলতে এসেছিলাম। তুমি কালকে নাচানাচি করার জন্য যে সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করেছিলে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে। আকাশের কথা শুনে কমলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সঙ্গীতের অনুষ্ঠানে সে সবাইকে নাচ করে দেখানোর স্বপ্ন দেখে। আর এখন সেই অনুষ্ঠান ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে কমলা দেবী সেটা কিছুতেই মেনে নিতে পারে না। ক্যান্সেল হয়ে গেছে মানে? কি করে ক্যান্সেল হলো? তুই কি ইচ্ছা করে ক্যান্সেল করেছিস? তোর বউ চাই না যে আমি সবার সামনে আমার ট্যালেন্ট দেখাই, সেই জন্য তুই বউয়ের কথা শুনে সঙ্গীতের অনুষ্ঠান ক্যান্সেল করেছিস, তাই তো? না মা, তুমি ভুল বুঝছো। আসলে কি বলতো, আসলে আমি আমার যে বন্ধুটাকে সঙ্গীতের কথা বলেছিলাম না, আর যে এইসব গান অপারেট করে, সে কালকে একটা বিয়ের কাজ পেয়েছে। আর বিয়ের কাজে বেশি টাকা বলে সে আমাদের কাছে আসতে চাইছে না, আর আমি জোরও করিনি। তাই কালকে তোমার নাচানাচি করা হবে না, বুঝেছো? আকাশের কথা শুনে কমলা দেবীর মন খারাপ করে, কারণ সে অনেক কষ্ট করে ভালোবেসে নাচ তুলেছিল। আর সে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না যে তার বৌমা স্বাদের অনুষ্ঠানে সঙ্গীতের প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রিয়া এবং আকাশ দুজনেই মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে। যাক বাবা, বাঁচা গেল। আমার শাশুড়ি মা কালকে আর নাচানাচি করবে না, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আমি এবার কালকে সুন্দর করে সাজগোজ করব আর স্বাদের অনুষ্ঠান পালন করব। কিন্তু অন্যদিকে কমলা দেবী কিছুতেই তার নাচের প্ল্যানিং ক্যান্সেল করতে চায় না। সেই জন্য কমলা দেবী তখনই স্বপন বাবুর কাছে গিয়ে পৌঁছায়। দেখুন স্বপন বাবু, আমি কিন্তু জানি যে আপনি ক্যাটারিং সার্ভিস করার আগে সঙ্গীতের অনুষ্ঠানে গান গাইতেন, তাই আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন। আমি সঙ্গীতের অনুষ্ঠানে গান গাইতাম, কিন্তু আপনার জন্য আমি আবার কি কাজ করব? আর কালকে তো আপনার বৌমা 7 মাসের সাধ, ওখানে সঙ্গীতের কথা কথা থেকে আসছে। আমি আপনাকে বলেছিলাম মনে আছে যে আমি বৌমার স্বাদের দিন সবাইকে নাচ দেখাবো, আর আপনাকে সেই জন্য কালকে গান গাইতে হবে। কিন্তু আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না। আপনি গান গাইবেন আর আমি সবার সামনে নাচবো।
কমলা দেবীর এমন কথা শুনে স্বপনবাবু ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু সে প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কারণ এরকম স্বাদের অনুষ্ঠানে পুরুষ মানুষদের প্রবেশ করতে নেই। কিন্তু কমলা দেবী তার কোনো কথা শোনে না, আর স্বপনবাবু রাজি হতে বাধ্য হয়, কারণ কমলা দেবী যেমন নাচতে ভালোবাসে স্বপনবাবু তেমনই গান গাইতে পছন্দ করে। কিন্তু স্বপনবাবুর এরকম গান গাওয়ার ব্যাপারে কমলা দেবী তার পরিবারের লোকেদের কিছুই জানায় না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে কালকে আমি গান গাইবো, আর আপনি আমার গানের তালে তালে নাচবেন। স্বপনবাবুর কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়, আর সে খুশি মনে বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালবেলা প্রিয়া তার স্বাদের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়, আর একে একে সব আত্মীয় স্বজনরা প্রিয়াকে স্বাদ দেওয়ার জন্য তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। পারমিতা দেবীও মেয়ের শ্বশুর বাড়িতে আসে। কিরে প্রিয়া, তুই যে বললি তোর শাশুড়ি মা নাকি সবার সামনে নাচ গান করবে না, তাহলে তোর শাশুড়ি মা কোথায় গেল? তোর তো স্বাদ খাওয়ানোর সময় হয়ে আসছে, এবার তোকে স্বাদ খাওয়াতে হবে তো। হ্যাঁ, একটু আগেই তো এখানেই ছিল, দেখো হয়তো আসবে। আসলে আজকে মা নাচতে পারছে না তো, তাই জন্য মনে হয় মা মন খারাপ করে ঘরে বসে আছে। বৌমা এমন কথা বলতে না বলতেই শাশুড়ি মা তার নাচের পোশাক পরে সবার সামনে এসে হাজির হয়, আর স্বপনবাবু গান গাওয়ার জন্য বাড়িতে ঢুকে তবলা এবং গিটার নিয়ে বসে পড়ে। স্বপনবাবু সবার সামনে গান গাইতে শুরু করে, আর অন্যদিকে কমলা দেবী ধেই ধেই করে নাচতে শুরু করে দেয়। তৈরি বেবি ডল, তুমি সোনার তৈরি, আর তোমার বৌমার একটা বেবি হবে, সেটাও হবে সোনার তৈরি। বেবি ডল, তুমি সোনার তৈরি, ও কমলা বেবি ডল, তুমি সোনার তৈরি। এই বলে স্বপনবাবু একেবারে বিচ্ছিরি গলায় গান গাইতে থাকে, আর কমলা দেবী সবার সামনে নাচানাচি করে। এভাবেই কমলা দেবী তার বৌমার স্বাদের অনুষ্ঠানের দিন সবার সামনে নৃত্য প্রদর্শন করতে থাকে, আর তার সেই নৃত্য দেখে সকলেই ভীষণ পরিমাণে হাসাহাসি করে, যার ফলে প্রিয়া তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর এরকম ক্যাটারিং সার্ভিসের লোকজন বাড়িতে এসে শাশুড়ি মায়ের জন্য গান গাইছে দেখে প্রিয়া এবং আকাশ কিছুতেই সেটা সহ্য করতে পারে না, কিন্তু তারা বাধা দিলেও কমলা দেবী কিছুতেই থামতে চায় না। ওরে বাবা, নাচতে নাচতে মাথা ঘুরে আসছে, কিন্তু আমি নাচা থামাবো না। সবাই আমার নাচ দেখে হাততালি দেবে, আর যতক্ষণ না সবাই হাততালি দিচ্ছে ততক্ষণ আমার পা নাচবে। এই বলে কমলা দেবী নাচতে থাকে, কিন্তু তার বয়স যেহেতু কম নয় সেই কারণে হঠাৎ করে তার মাথা ঘুরে আসে, আর সে তার বৌমার পেটের উপর গিয়ে পড়ে, যার ফলে প্রিয়ার পেটে প্রচন্ড পরিমাণে আঘাত লাগে, আর সে কিছুতেই সেই যন্ত্রণা সহ্য করতে পারে না, যার ফলে সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে সবাই প্রিয়াকে নার্সিং হোমে নিয়ে যায়। ডাক্তারবাবু কোনো রকমে চিকিৎসা করে প্রিয়াকে সুস্থ করে তোলে, কিন্তু কমলা দেবী এবার নিজের কৃতকর্মের জন্য প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, কারণ এখন সবাই মিলে কমলা দেবীকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। সত্যি আমার ভুল হয়ে গেছে, আমার এরকম ভাবে সবার সামনে নাচানাচি করা উচিত হয়নি। আমি যদি নাচানাচি না করতাম তাহলে আমার বৌমার কোনো ক্ষতি হতো না, তাই আমি আর কোনোদিনও নাচানাচি করব না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তোমার স্বাদের অনুষ্ঠানে আমার নাচের স্বাদ মিটে গেছে। সেদিনের পর থেকে কমলা দেবী আর কখনো নাচানাচি করার জন্য পাগলামি করে না, আর 2-1 মাস পর প্রিয়া এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, আর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কবিতা নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। কবিতার খুবই ইচ্ছে ছিল সে খুবই বড় একটা পরিবারে বিয়ে করবে, আর তার সেই স্বপ্নটা পূরণ হয়। আর কবিতার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা বিলকিস দেবী এবং 10 ননদ এবং স্বামী ছিল। 10 ননদের ভালোবাসা পেয়ে কবিতা খুবই খুশি ছিল, কিন্তু ধীরে ধীরে কবিতা বুঝতে পারে 10 ননদ হওয়ার জ্বালা কাকে বলে। বৌদি, জানো তো আজকে না আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে, তুমি কি আমাদের জন্য বিরিয়ানি বানাবে? দিদি, তুই বিরিয়ানি করতে বলছিস, কিন্তু আমি তো বিরিয়ানি খাবো না, কারণ বিরিয়ানি খেলে আমার আবার দই মিষ্টি এসবের দরকার পড়ে। তাই আমি ভেবেছি যে আজকে আমি বৌদির হাতে টেস্টি টেস্টি মোমো খাবো। বৌদি, দুপুরে আমার জন্য সাদা ভাত আর মাংস কষা রান্না করবে, আর ওদেরকে তুমি বিরিয়ানি বানিয়ে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, বিকেল বেলাতেই কিন্তু আমাকে মোমো বানিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পছন্দ মতো খাবার রান্না করে দেব। তোমরা তাহলে দুপুর বেলা কে কি খাবে আমাকে বলে যাও, আমি সবই রান্না করে দিচ্ছি। কবিতার কথা মতো তার 10 ননদ 10 রকমের খাবারের নাম বলে দেয়, আর তাদের কথা শুনি কবিতার মাথা গরম হয়ে যায়, কিন্তু তবুও সে তার ননদদেরকে কিছু বলতে পারে না।
সেই সাথে শাশুড়িমা এবং স্বামীদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করে। আসলে তার 10 ননদ প্রত্যেক দিনই কবিতার কাছে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আবদার করত, আর প্রত্যেক দিন তারা বৌদিকে বিরক্ত করার জন্য নতুন নতুন আইটেম রান্না করতে বলতো। কবিতা তাদেরকে কোনোভাবেই না বলতে পারত না। বাধ্য হয়ে কবিতা সবসময় তার 10 ননদের কথা মেনে নিত। এভাবেই সেদিনও কবিতা তার ননদের পছন্দ মতো রান্না করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পর, বৌদি, আমাদের বিরিয়ানি এখনো রান্না হলো না, কখন থেকে অপেক্ষা করছি। আর দেখো, রিনা, টিনা ওরা তো বিরিয়ানি খাওয়ার জন্য বসেও পড়েছে আর আমাকে বিরক্ত করছে। তুমি তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে এসো তো। বৌদি, আমারও কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। তুমি আগে আমাকে সাদা ভাত আর তরকারি খেতে দাও, তারপর ওদেরকে বিরিয়ানি খেতে দেবে। এই তুই চুপ কর তো। তোর কি শুধু একারই খিদে পেয়েছে? আমাদেরও তো খিদে পেয়েছে। আমরাও তো কখন থেকে অপেক্ষা করছি। বৌদি, তুমি কিন্তু আগে আমাদেরকে বিরিয়ানি খেতে দেবে, তারপর পূজাকে খাবার দেবে, ঠিক আছে? দিদি, এবার কিন্তু আমি মাকে বলে দেব তুই সবসময় আমার আগে আগে খাবার খাস আর বৌদির কাছ থেকে আগে আগে খাবার চেয়ে নিস, আর বৌদি সবসময় তোকেই আগে খাবার দেয়। আমার খিদে পেলেও বৌদি আমাকে আগে খেতে দেয় না। আমি এবার মাকে বলে দেব তুই আমার উপর কতটা হিংসা করিস। মাকে আর কিছু বলতে হবে না, ওই দেখ মা সব শুনতে পেয়ে এখানেই চলে আসছে। এবার মা তোকে বকবে। চুপ কর তোরা, তোদের তো আর কোনো কাজ নেই বৌদির হাতের খাবার খাওয়া ছাড়া। তোরা আর কি বা করতে পারিস বলতো? সারাদিন তো বসে বসে বৌদিকে শুধু অর্ডার করিস, আর তো কিছুই করিস না। তোরা যেরকম 10 রকমের খাবারের অর্ডার দিয়েছিস, সেরকম কি বৌদির হাতে হাতে একটু সাহায্য করেছিস? তাহলে তো তোদেরকে আর এতক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করতে হতো না। বেচারি আমার বৌমা তোদের জ্বালায় পুরোপুরি ভাবে ফেসে গেছে। মা, আমরা হলাম বৌদির ননদ, আর এটা আমাদের একমাত্র বৌদি। বৌদিকে এটুকু তো সহ্য করতেই হবে। বৌদি আমাদের পছন্দ মতো খাবার রান্না করবে না তো কাদের পছন্দ মতো খাবার রান্না করবে? তাছাড়া আমরাও তো বৌদিকে কত ভালোবাসি, এটা কি তুমি চোখে দেখতে পাও না? শুধু আমরা বৌদিকে অল্প একটু কাজ বললেই তুমি সেটা দেখতে পাও। শোন, আমি এখন আলতু ফালতু কথা বলতে চাই না। আমি তো কখনোই দেখলাম না তোরা তোদের বৌদির হাতে সাহায্য করছিস, আর তোদের বৌদি তো একাই সব কাজ করে, বেচারি একটু বিশ্রামও নিতে পারে না। বিশ্রাম করতে গেলেই তোরা দরজা টুকে টুকে বিরক্ত করিস। তোরা তোদের বৌদিকে দিন রাত জ্বালাতন করিস। আমি তোদের কাছে রিকোয়েস্ট করছি, তোদের বৌদিকে একটু শান্তিতে বিশ্রাম করতে দিবি। শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই কবিতা সেখানে খাবার নিয়ে এসে হাজির হয়। থাক মা, আপনাকে এখন আর এসব কথা বলতে হবে না। তাছাড়া ওরা তো আমার ননদ, ওদের পছন্দ মতো খাবার যদি আমি রান্না করে না খাওয়াই তাহলে কে খাওয়াবে বলুন তো? আর ওরা আমাকে যাই বলুক না কেন, আমি সবকিছুই ওদের জন্য করতে পারবো। তুমি তোমার 10 ননদকে আর বেশি মাথায় তুলবে না। তোমার 10 ননদ প্রথমে আমাকে সারাদিন বিরক্ত করত, আর এবার তুমি এসেছো বলে তোমাকে বিরক্ত করা শুরু করেছে। আর তুমি তো সবকিছু বুঝতেই পারছো, তাই এখন থেকেই বলছি ওদেরকে বেশি লাই দিও না। এই শুনে কবিতা কোনো কথা না বলে তার 10 ননদের পছন্দ মতো খাবার দিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, আর কবিতার 10 ননদ সবসময় কবিতাকে বিরক্ত করতেই থাকে। তারা সবসময় বিভিন্ন রকমের খাবারের অর্ডার করে, আর তাদের বৌদিকে সেই খাবার রান্না করে দিতে হয়। এমনই একদিন রাত্রিবেলা কবিতা যখন খাওয়া দাওয়া করে এবং কাজকর্ম মিটিয়ে নিজের রুমে ঘুমাতে যায়, তখনই তার 2 ননদ প্রীতি এবং পূজা দরজা ঠুকতে শুরু করে। বৌদি, ও বৌদি, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আরে কি ব্যাপার প্রীতি, পূজা, তোমাদের আবার কিসের দরকার পড়লো? আমি তো ঘুমাতেই যাচ্ছিলাম। এই তো, তুমি তো এখনো জেগেই আছো। বৌদি, তাহলে কি তুমি আমাদের একটা কাজ করে দেবে? আসলে জানো তো, আসলে অনেক দিন হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া হয় না। তুমি কি আমাদেরকে ফুচকা বানিয়ে দেবে? আমাদের ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। এইমাত্র সবাই একসঙ্গে বসে আমরা খাবার খেলাম, আর এখন আবার এদের ফুচকা খাওয়ার ইচ্ছে করছে। দূর, ভালো লাগে না। এখন যদি আমি কিছু বলি তাহলে আবার রাগ হয়ে যাবে। তার থেকে ভালো যাই এদের জন্য ফুচকা বানিয়ে দিই। কি গো বৌদি, তুমি কি ভাবছো? আচ্ছা, তোমার কি ঘুম পাচ্ছে? ঠিক আছে, তাহলে আজকে আর তোমাকে আমাদের জন্য ফুচকা বানিয়ে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আরে না না, আসলে আমি ভাবছিলাম তোমাদের 10 জনের জন্য কতটা ফুচকা বানাতে হবে আমাকে আগে থেকেই বলে দাও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম বেশি বেশি করে ফুচকা বানাও। আমরা তো এক একজন কমপক্ষে 100টা করে তো ফুচকা খাবোই। আসলে আমরা 10 বোন ফুচকা খেতে খুব ভালোবাসি,
তাহলে তুমি টোটাল 1000খানা ফুচকা ভেজে ফেলো। 1000খানা করলেই যথেষ্ট। আরো যদি বেশি ফুচকা বানাতে পারো তাহলে তো খুবই ভালো। এই শুনে কবিতা অবাক হয়ে যায়, আর সে তখনই ক্লান্ত শরীর নিয়ে আবার রান্নাঘরে চলে যায় আর তার ননদদের পছন্দ মতো ফুচকা বানাতে শুরু করে। আর সেদিন 1000টা ফুচকা বানাতে বানাতে অনেক রাত হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে তার ফুচকা বানানো হয়ে গেলে সে তার ননদদের রুমে ফুচকা দিয়ে চলে আসে। এভাবেই খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েই কবিতার দিন কাটতে থাকে। একদিন, এই কমলেশ, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, কি হয়েছে? কি কথা বলতে চাও বলো। আমি যতটা দেখতে পাচ্ছি তোর 10 বোন সবসময় তোর বউকে কিন্তু বিরক্ত করে মারছে। বৌমাকে কিন্তু সবসময় এতটা বিরক্ত করা ঠিক হচ্ছে না। তাই আমি ঠিক করেছি ওদের 10 বোনেরই এবার বিয়ে দেব। আর হ্যাঁ, আমি ওদের বিয়ে একসঙ্গে দিতে পারবো না, তাই আমি ওদের 10 বোনকে ধীরে ধীরে বিদায় করতে চাই। তুই যত তাড়াতাড়ি সম্ভব ভালো পাত্র দেখা শুরু করে দে। ও আচ্ছা, তুমি বলতে চাইছো ওদেরকে বিয়ে দিয়ে দেবে, তাই তো? কিন্তু ওরা যদি এখন বিয়ে করতে না চায় তাহলে তুমি কি করবে? ওদেরকে তো জোর করে বিয়ে দেওয়া যাবে না, কেননা ওরা তো এখন আর ছোট নেই, তাই না? সেটাই তো, ওদের তো বিয়ের বয়স হয়েছে, ওরা তো ছোট নয়। সেই জন্যই আমি ওদের বিয়ে দেওয়ার কথা ভাবছি। তাই জন্য তোকে ভালো পাত্র দেখতে বললাম। তুই তাড়াতাড়ি পাত্র দেখা শুরু কর। যত তাড়াতাড়ি তুই ভালো পাত্র দেখবি তত তাড়াতাড়ি আমি ওদের বিয়ে দেব। আর তা না হলে ওরা 10 বোনে আমার বৌমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। মায়ের কথা শুনে কমলেশও রাজি হয়ে যায়, কিন্তু তখনই বাড়ির 10 মেয়ে সেখানে এসে বলে, মা, তুমি আমাদের বিয়ে দেওয়ার কথা ভাবছো, কিন্তু আমরা তো এখন বিয়ে করব না। আমরা এখন অনেক ছোট। এই বয়সে কে বিয়ে করে মা? আমি তো এখন বিয়ে করবই না। দিদি, তুই মাকে কেন বলছিস? মা তো আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে। তুই বরং বৌদিকে কিছু বল, বৌদি আমাদেরকে মায়ের হাত থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। দাঁড়া বৌদি, ও বৌদি, তুমি কিছু মাকে বলো না। বৌদি, মা আমাদের 10 বোনকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে। তুমি বলো তো, আমরা কি তোমাকে বিরক্ত করি? আমরা তো শুধু তোমাকে একটু ভালো ভালো খাবার রান্না করে দিতে বলি। আমরা কি কখনো তোমার উপর অত্যাচার করেছি? মা কত উল্টোপাল্টা কথা বলছে। তুমি আমাদেরকে প্লিজ বাঁচাও। আমরা এখন বিয়ে করতে চাই না বৌদি। মা, আপনি ওদেরকে কেন এরকম বলছেন? ওরা আমাকে বিরক্ত করে না। তাছাড়া ওরা যখন বলছে ওরা এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, তাহলে আপনি কিন্তু ওদেরকে জোর করতে পারেন না। তোমাকে আমি কতবার বলেছি ওদের হয়ে একদম কথা বলবে না। সব সময় ওরা তোমাকে নিজেদের জালে ফাঁসিয়ে নেয়। আমি আমার 10 মেয়েকে খুব ভালো করে চিনি। আর এই যে প্রীতি, পূজা, টিনা, রিনা, তোদেরকে আর বেশি নাটক করতে হবে না। এভাবেই বিলকিস দেবী সেদিন তার মেয়েদেরকে বকাবকি করে। এর ফলে কবিতাও তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তাই কমলেশ তার 10 বোনের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই কমলেশ তার 3 বোনের জন্য 3টে ভালো পাত্রের সন্ধান করে। তুই মাত্র 3 জনের জন্য ছেলে দেখলি? আচ্ছা ঠিক আছে, বড় 3 জনকে আগে বাড়ি থেকে বিদায় করি, তারপর বাকিদের কথাও ভাববো। কিন্তু হ্যাঁ, তুই যেন আবার পাত্র দেখার কথা ভুলে যাস না, ঠিক আছে? তোকে কিন্তু এখনো বাকি বোনেদের জন্য পাত্র খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমার মনে আছে। আর তাছাড়া একসঙ্গে 10 জনকে আমি কোথা থেকে ধরে নিয়ে আসবো বলো তো? তাই আগে আমি এই 3 ছেলের সন্ধান ভালো করে নিলাম, এটা অনেক ভালো। আর তাছাড়া পূজা, প্রীতি, পল্লবী ওদের বাড়িতে গেলে খুবই ভালো থাকবে। এভাবেই সেদিন কমলেশ এবং তার মাকে এভাবে কথা বলতে দেখে কবিতার 10 ননদ তার কাছে চলে যায়। বৌদি, তুমি একমাত্র আমাদেরকে দাদার মায়ের হাত থেকে বাঁচাতে পারবে। আমরা এখন বিয়ে করতে চাই না। তুমি আমাদের হয়ে একটু মা আর দাদাকে বোঝাও না। দেখো প্রীতি, আমি কি বলবো বলো তো? আমি তো সেদিনই বললাম, কিন্তু তোমার দাদা আর তোমার মা আমার কথা শুনতেই চাইছে না। তোমাদের মনে হচ্ছে এবার বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা বৌদি, এসব কথা না হয় পরে হবে। আমার না আর এসব শুনতে ভালো লাগছে না। আমি আমার মন ভালো করার জন্য একটু পিৎজা খেতে চাই। তুমি আমার জন্য পিৎজা বানিয়ে নিয়ে এসো তো। এটা কোনো কথা হলো? মন ভালো করার জন্য পিৎজা খেতে হবে? শুধু শুধু আমাকে কাজ করানোর ধান্দা। যাক, এদের জন্য পাত্র দেখা হয়ে গেছে। এবার বাড়ি থেকে বিদায় হলে আমি বাঁচবো, একটু শান্তি পাবো। তা না হলে এরা আমার মাথা থেকে কখনোই নামবে না। মাঝে মধ্যে ইচ্ছা হয় এদেরকে ঠাসিয়ে 2টো চড় মারি, কিন্তু আমি চাইলেও এদের মুখের উপর কিছু বলতে পারি না। আর ভালো লাগে না। ভালো বৌদি সাজার নাটক করতে করতে আমি পাগল হয়ে যাব। এই ভেবে কবিতা রান্নাঘরে চলে যায় আর তার ননদের জন্য পিৎজা বানাতে শুরু করে। এমন সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে। কি গো বৌমা, তুমি আবার রান্নাঘরে কি করছো? আচ্ছা বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার ননদরা তোমাকে আবার কোনো খাবার খাওয়ার জন্য অর্ডার করেছে। এই 10 মেয়েকে নিয়ে আমি আর পারছি না। এবার মনে হচ্ছে ওদের 10 বোনকে একসঙ্গে বিদায় করতে হবে।
মা থাক না, সবসময় ওদেরকে এভাবে বকাবকি করবেন না। আর কিছুদিন পরেই তো ওদের 3 বোনের বিয়ে হয়ে যাবে, তাই ওরা যা খেতে চাইছে আমি ওদেরকে রান্না করে খাইয়ে দিই। শ্বশুর বাড়িতে চলে গেলে আর তো আবদার করতে পারবে না বলুন। সত্যি তোমার মতো একটা বৌমা পেয়েছিলাম বলে এত কিছু সহ্য করে তুমি এখনো পর্যন্ত এই বাড়িতে সংসার করছো। অন্য কোনো মেয়ে হলে আমার 10 মেয়ের অত্যাচারের সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যেত। এই শুনে কবিতা খুবই খুশি হয়। আর সেই দিনও কবিতা তার ননদদের পছন্দ মতো পিৎজা বানিয়ে খাওয়ায়। আর সময়ের সঙ্গে সঙ্গে কমলেশ তার 10 বোনের বিয়ে দিয়ে দেয়। আর এখন তাদের 10 বোনকেই শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম করতে হয় আর সংসার সামলাতে হয়। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বৌদির হাতের খাবার খুব মিস করে। আর অন্যদিকে কবিতা এখন তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে শান্তিতে দিন কাটাতে পারে, কারণ তাকে এখন বিরক্ত করার মতো বাড়িতে কেউ থাকে না।